বিজিবির বাধায় পণ্ডু, ঝিনাইদহ ও দিনাজপুরের সীমান্ত দিয়ে 15 জনকে পুশিং চেষ্টা, বাড়ানো হয়েছে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা। নোয়াখালীতে বেড়েই চলেছে চুরি, ছিনতাই ও ডাকাতি। অস্ত্রের মুখে লুটে নিচ্ছে টাকা সহ মূল্যবান সামগ্রী। পুলিশের অভিযানেও কমছে না অপরাধ। ভরা মৌসুমে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। চাঁদপুরের বাজারে কমেছে সরবরাহ, কেজি প্রতি বিক্রি হচ্ছে প্রায় 3000 টাকায়। স্রোত বেশির কারণে ইলিশ মাছ বেশি হয়, কিন্তু স্রোত নাই, ইলিশ মাছও জন্ম হইতে পারে। কারেন্টদানা মুড়িতে বাদ করে দিলে আবার শাবক ইলিশ মাছ দৈবন দেশ হয়তো আমরা। দর্শক আমন্ত্রণ, সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির বাধায় সেই চেষ্টা পণ্ডু হয়েছে। ভোরে উপজেলার সামন্তা এলাকা দিয়ে 6 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় বিজিবি। পরে তাদের শূন্য রেখায় ভারতের অংশে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পুশিন ঠেকাতে বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা। দিনাজপুরের বিরামপুর সীমান্তে 9 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। ভোরে খেয়ার মাহমুদপুর সীমান্ত দিয়ে 9 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ সময় স্থানীয়দের সহায়তায় তাদের প্রতিহত করে বিজিবি। পরে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। সীমান্তের বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি। পুশিনের আরও খবর জানাতে দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ কবির ইমাম। পুশিনের বিষয়ে কি বলছে বিজিবি, সেখানকার একটু বিস্তারিত জানাবেন। যদি গত ভোর 4টার দিকে এখানে ভারতের ভীমপুর বিএসএফ সদস্যরা 9 জন নারীকে আপনার বিরামপুর সীমান্তের যে খেয়ার মাহমুদপুর এলাকা রয়েছে সেই এলাকা দিয়ে তারা বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। তো এটি ভোর 4টার ঘটনা। তখন স্থানীয় লোকজনকে সাথে নিয়ে বিজিবি বিষয়টি টের পাওয়ার পরে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে সেই পুশিনকে প্রতিহত করে ঠেকিয়ে দেয়। থেকেই এখানে স্থানীয় যে যারা জনগণ রয়েছে তাদেরকে সাথে নিয়ে বিজিবি এবং করছে। এবং ভারত থেকে যেই পুশিন করা হচ্ছিল তারা এখন বর্তমানে ভারতের অংশে অবস্থান করছে। 291 মেন পিলারের 20 সাবসীমানা পিলারের পাশে তাদেরকে রাখা হয়েছে। বিএসএফ তাদেরকে এনে ওখানে বসিয়ে রেখেছে। এই মুহূর্তে যেহেতু এলাকায় নেটওয়ার্কের সমস্যা, যে কারণে আমি আপনাকে সেই ছবিটি দেখাতে পারছি না। আমি আপনাকে একটু যদি দেখাই যে আমার এইখানকার যে সীমান্ত পরিস্থিতি, এই সীমান্তটা খুবই লাগোয়া সীমান্তের পাশেই একদম 0 পয়েন্টে বাড়িঘর রয়েছে, যে কারণে ভারতের যে বিএসএফ সদস্যরা বাংলাদেশে যে তাদেরকে যে পুশিন করার চেষ্টা করেছিল, সে কারণে কিন্তু স্থানীয় লোকজন এই বিষয়টিকে টের পাওয়ার পরে বিজেপিকে সাথে নিয়ে সেটি প্রতিহত করে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি এখন ওই ভারতীয় যে 9 জনকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হচ্ছিল তারা বর্তমানে এখন সীমান্তে ভারতের অংশে অবস্থান করছে। স্থানীয় যে সীমান্তবাসী রয়েছে তারা এখানে বিজিবির সাথে পাহারা দিচ্ছে, লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছে। বিজিবির সাথে আমার কথা হয়েছে, ভাইগড় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার টিয়া খান আলমের সাথে আমার কথা হয়েছে। উনি যেটি জানিয়েছে যে স্থানীয় যারা রয়েছে, স্থানীয় যারা জনগণ রয়েছে, আনসার সদস্য, বিডিবি সদস্য রয়েছে, তাদেরকে সাথে নিয়ে তারা এইখানে সীমান্তে পাহারা দিচ্ছে এবং স্থানীয় লোকজনও তাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। তারা বলছে যে বিজিবি সদস্য যেটি বলছে যে বিএসএফ সদস্য যতটুকুই চেষ্টা করুক না কেন, কিন্তু তারা এই পুশিন তারা কখনো বাস্তবায়ন হতে দিবে না। তো এখন পর্যন্ত আপনার দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে এই ছিল সবশেষ অবস্থা। পরবর্তীতে দেখা যাক কি অবস্থা হয়, সেটি হয়তো পরের খবরে জানানো যাবে। মুরাদ, আপনাকে ধন্যবাদ।
ঢাকা ও আশেপাশের জেলাসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। কোথাও কোথাও সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না। ভোগান্তি পোহাতে হচ্ছে আবাসিক গ্রাহকদেরও। এই বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, ফিলিং স্টেশনগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং চাহিদা মতো কি সিএনজি পাচ্ছে কিনা ক্রেতারা, একটু জানাবেন। সাথে কথা বলছি, ঠিক একই রকম চলছে। গত কয়েকদিন যাবৎ যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, ঠিক একইভাবে আজকে সকাল থেকে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখানে যারা চালক রয়েছে ঠিক একই কথা বলছে, অর্থাৎ তাদের যে চলমান যে স্পিড থাকার কথা ছিল 200 অধিক, সেখানে 100 নিচে হয়ে গেছে। যে কারণে প্রত্যেকটি পরিবহনে 60 থেকে 70 টাকা, কখনো 100 টাকা, কখনো 150 টাকা, 150 টাকার বেশি কেউ আসলে সিএনজি গ্যাস নিতে পারে না। যে কারণে তারা 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করে যে এই যে পরিমাণে গ্যাস নিচ্ছে, সেই গ্যাসটা আসলে পাম্প থেকে ফুরিয়ে গেছে এমন অভিযোগ করছিল এখানকার যে পরিবহন চালকরা রয়েছে। তবে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে, অর্থাৎ সিএনজি পাম্প যে কর্তৃপক্ষ রয়েছে, তারা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছে, অর্থাৎ গ্যাস যারা সার্ভে করে তারা তাদের সাথে যে বিষয়টা বলছে যে 2 থেকে 3 দিনের মধ্যে এটি সমাধান হওয়া সম্ভব রয়েছে। তবে এখন পর্যন্ত এটি আসলে কবে নাগাদ সমাধান হবে সে বিষয়টি এখন নিশ্চিত নয়। তবে তারা বলছে যে এটি রাত্রিকালীন সময় কিছুটা ভালো, দিনে যে স্পিডটি রয়েছে সেটা আসলে কমে যাওয়া হয়, যে কারণে এখানে যারা পরিবহন রয়েছে তারা অতিষ্ঠ হয়ে যায়। সবচেয়ে বেশি আমরা দেখেছি যে আজকে শিল্প কলকারখানা বেশ অনেক ভোগান্তি দিচ্ছে। অনেক শ্রমিক আসলে কাজ ছেড়ে তারা বসে রয়েছে, এমন দৃশ্য দেখেছি। দেখেছি যে সেখানে কিন্তু আমরা দেখছি যে এই গ্যাস না থাকার কারণে তাদের যে কাজের যে পরিবেশ সেটা অনেকটাই কমে গিয়েছে। পলাশ, আপনাকে ধন্যবাদ। বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির 36তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে অংশ নিয়ে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। সম্মানিত সভাপতি, আমাদের মন্ত্রণালয়ের মাননীয় সচিব, এখানে উপস্থিত আছেন আমাদের আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ যাদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সকলের নাম বললাম না, কয়েকজন আছেন, বললে অনেক সময় লাগবে, আমাদের সম্মানিত সচিববৃন্দ, এবং এখানে উপস্থিত আছেন আমাদের আরো কয়েকজন গবেষক, এবং আমার খুব প্রিয় একজন মানুষ যিনি বাড়ি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের ডিজি ছিলেন এবং অনেক ভালো কাজের সঙ্গে জড়িত। এখনো প্রচুর লেখালেখি করেন, আমি ওনার লেখা নিয়মিত পড়ি। যারা এখানে আছেন তারা প্রায় সবাই দর্শনের সঙ্গে জড়িত, শিক্ষকতা জড়িত, বোধহয় স্কুলের শিক্ষকরা এখানে আছেন। আমি খুব গর্বিত বোধ করেছি এখানকার স্কুলটি আপনারা অত্যন্ত ভালো একটা স্কুল পরিচালনা করছেন। এখান থেকে আমাদের ভবিষ্যতের নাগরিকদের তৈরি করছেন যোগ্য হিসেবে। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের একটা সমস্যা আছে, আমার কাছে হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা আর কি, যে আমরা রাজনীতি করতে অনেক বেশি পছন্দ করি কাজের চেয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা 150 বছর আগে আপনার একটা কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। কবিতাটা হচ্ছে, কবিতার নাম খুব চমৎকার, পড়বেন, পড়লে খুব ভালো লাগবে আপনাদের, দুরন্ত আশা। কবিতাটা এক জায়গায় আছে, কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। কথার যে কতটা সত্যি, এটা আজকে এই মুহূর্তে এসেও কিন্তু আমাদের মনে হয় বোধহয় তাই। তারপর উনি বলছেন, ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন, চরণ তলে বিশাল মরু দিগন্তে বিলীন, ছুটছে ঘোড়া উঠছে বালি চলেছে নিশ্চিত, অর্থাৎ গতিবাদ। বগুড়ায় বক্তব্য রাখছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ছিলাম সরাসরি। এবার যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশ এগোচ্ছে উন্নয়নের মহাসড়কে, কিন্তু পটুয়াখালীর বাউফলে রয়েছে এমন একটি গ্রাম যেখানে স্বাধীনতার 55 বছরেও নির্মাণ হয়নি কোনো পাকা সড়ক। বর্ষা এলে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে উপজেলার ভরিপাশা গ্রামের প্রায় 12,000 মানুষ। কাদামাখা পথে চলাফেরা করে নিয়মিত নানা দুর্ঘটনার শিকার হচ্ছে তারা।
পুরোটা পথ জুড়েই কাদামাটিতে একাকার, মানুষের চলাচলের ছাপ স্পষ্ট। পটুয়াখালীর বাউফলের ভরিবাসা গ্রামের এ পথ মারিয়ে প্রতিদিন জ্ঞান অর্জনের স্বপ্ন নিয়ে বিদ্যালয়ে যায় কোমলমতি শিক্ষার্থীরা। জরুরি কাজে এবড়ো থেবড়ো এ রাস্তাই স্থানীয়দের একমাত্র ভরসা। স্বাধীনতার পর কেটে গেছে 5 দশকেরও বেশি সময়, কিন্তু 12,000 বাসিন্দার এই গ্রামে নির্মাণ হয়নি কোনো পাকা সড়ক। বর্ষায় কাদা আর জলাবদ্ধতায় বন্দী হয়ে থাকতে হয় স্থানীয়দের। রোগীকে হাসপাতালে নেয়া কিংবা জরুরি কাজে নৌকাই একমাত্র ভরসা। গ্রামটিতে 7টি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। আমাদের স্কুলে যাইতে অনেক কষ্ট হয়, রাস্তাটা ভালো হলে অনেক ভালো হতো। চোখে দেখিনি যে এখানে আমাদের একরা রাস্তায় মাটি পড়ছে। আমরা বসবাস করি শুধু একাডু কাদার ভিতরে। যদি কোনো মুমূর্ষু রোগী অসুস্থ হয়ে পড়ে তখন তাদেরকে হসপিটালে নিতে নিতেই আপনার পথেই মারা যায়। এরকম অহরহ ঘটনা আমাদের এখানে রয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাতায়াতও অনেকটাই সীমিত। এখানে এত পরিমাণ মাদক বাড়ছে, যার কারণে ছোট বড় সবাই মাদকে আসক্ত। এটা নাকি বেরিবাদ পাস হয়েছে ভাইয়া। হ্যাঁ, আমার বয়সের পর্যন্ত এখানে দেখছি 48টা র্যাক পড়ছে ভাই, খালি মাফে। মানুষের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় সংসদ সদস্য জানালেন, সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তিনিও। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একটা ওয়ার্ড কোনো পাকা সড়ক নির্মাণ হয়নি, ইভেন ইটের সুলিংও হয়নি। তো সেটা দেখার পর থেকে আমরা উপজেলা ইঞ্জিনিয়ার যে অফিস এবং পিআর অফিস, এই দুই অফিসকে আমি নির্দেশনা দিয়েছি। এটা বিশেষ কোনো বরাদ্দের আওতায় আমরা নিয়ে আসার ব্যাপারে পরিকল্পনা করছি। কিছু কথাও হয়েছে, যতটুকু অনুধাবন করছি যে এ ব্যাপারে সামগ্রিক প্রচেষ্টা এবং সরকার এটার সাথে একমত পোষণ করেছেন। উন্নয়নের গল্প যখন দেশের প্রতিটি প্রান্তে, তখন 6 কিলোমিটার পাকা সড়কের অপেক্ষায় ভরিপাসা গ্রামবাসী। সড়কটি পাকা হলে কৃষি, শিক্ষার অগ্রগতি সহ এলাকার অর্থনীতিও চাঙ্গা হবে আশা স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। নোয়াখালীতে দিনকে দিন বেড়েই চলেছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। সড়ক, বাজার, যানবাহন, এমনকি নিজেদের বাসা বাড়িতেও নিরাপদ নন সাধারণ মানুষ। অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটের পাশাপাশি ঘটছে হত্যার ঘটনাও। বিশেষ করে সংঘবদ্ধ চক্রের তৎপরতায় আতঙ্কে জেলাবাসী। দেশীয় অস্ত্রে সুসজ্জিত একদল ডাকাত একদিনেই নোয়াখালীর কোম্পানিগঞ্জের 3টি বাড়িতে ডাকাতি করে অস্ত্রের মুখে লুট করে নিয়ে যায় নগদ টাকা ও স্বর্ণালংকার, যা ধরা পড়ে সিসি ক্যামেরায়। শুধু ডাকাতি নয়, শহরে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। ডাকাতি ও ছিনতাইকারীরা ব্যবহার করছে নতুন নতুন কৌশল। বাসাবাড়ি থেকে সড়কে বিভিন্নভাবে টার্গেট করে ভুক্তভোগীদের সবকিছু লুটে নেন চক্রের সদস্যরা। অস্ত্রের মুখে জিম্মি করে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী। বোকা ছেলেরা কি করে, তাদের কাছ থেকে মোবাইল নিয়ে যায়, যে টাকা পয়সা সবগুলো নিয়ে চলে যায়, ওটা নিয়ে কেউ প্রতিবাদ করে না। কিছু লোক দেখা গেছে গ্রাম থেকে আসে বা প্রবাস থেকে আসে, তাদেরকে টার্গেট করে সংঘবদ্ধভাবে 5 থেকে 8 জন লোক তাদেরকে টার্গেট করে ছিনতাই করে। এরা গোড়া গাঁজা খায়, মনে হয় আপনার রাত মনে হয় হাইজাকি করে, ছিনতাই করে এবং কি পিস্তল লইলে ঘুরে, কারে মারবো, কারা ধরবো, কার থেকে ছিনতাই করে নিবো, এই অবস্থা আর কি। গরিব মানুষ রিক্সা চালাই খাই, ডাকাতেরা ধরি আমার থেকেও গাড়ি লই গেছে, আমার ছেলের থেকেও 3টা গাড়ি লই গেছে। দিনের আলোয় হাটবাজার ও ব্যস্ত সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও রাতের পরিস্থিতি আরও উদ্বেগজনক। স্থানীয়দের দাবি, মাদকের টাকার যোগান দিতে কিশোর গ্যাংয়ের সদস্যরাও জড়িয়ে পড়ছেন এসব অপরাধে, যা অনেক সময় রূপ নিচ্ছে প্রাণঘাতী হামলা কিংবা হত্যাকাণ্ডে। আটটার পর থেকে এই ছিনতাইকারীদের রাজ্য হয়ে ওঠে। মাদকের কারণে এই যে খুনগুলা হইতেছে, জায়গায় জায়গায় ছিনতাই হইতেছে। রাতলে চোরে গলে এই বিভিন্ন রকমের জিনিসপত্র, এটা হাঁস, মোরগ আর কারেন্টের তার পর্যন্ত কালি নিয়ে রয়েছে। গত এপ্রিল থেকে জুন পর্যন্ত 45টি চুরি এবং 10টি ডাকাতির মামলা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, এরই মধ্যে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। সন্দেহভাজনদের চিহ্নিত করে পরিচালনা করা হচ্ছে নিয়মিত অভিযান। তো আমরা লিস্ট করে তারা যাতে বাইরে থাকতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করছি এবং আশা করি যে এটা খুব দ্রুতই কমে যাবে, ছিনতাইয়ের ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা আমরা নিচ্ছি। নজরদারি বাড়ানোর পাশাপাশি কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ডাকাতি ও ছিনতাই আতঙ্ক আরও বাড়বে বলে দাবি এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।
ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। দেশের অন্যতম বৃহৎ ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে সরবরাহ কমেছে কয়েক গুণ। এতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে রূপালী এই মাছের দাম। চলছে ইলিশের ভরা মৌসুম, বেড়েছে জেলেদের ব্যস্ততা। তবুও আশানুরূপ মাছের দেখা নেই নদীতে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা চেষ্টার পরেও অনেকেই ফিরছেন প্রায় খালি হাতে। কয়েক বছর আগেও এ সময়ে চাঁদপুরের মাছঘাটে প্রতিদিন 1 থেকে 1,500 মণ ইলিশের বেচাকেনা হতো। তবে এবার বাজারে আসছে না 100 মণ মাছও। সরবরাহ কমে যাওয়ায় 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় 3,000 টাকায়। মৎস্যজীবীরা বলছেন, নির্বিচারে জাটকা নিধন, অবৈধ কারেন্ট জালের ব্যবহার, নাব্যতা সংকট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নদীতে ইলিশের স্বাভাবিক চলাচলে বাধা তৈরি করছে। সরবরাহ কম হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও আড়তের শ্রমিকরা। টাকা অধীনে সবকিছু ধরে লাই, প্রশাসন জায়গা জায়গা দিয়া প্রশাসনে দৌড়িয়া টাকা খায়, নদী গেছে শুকায়া। এই কারণে গাঙ্গে স্রোত হইতে পারে না, স্রোত বেশির কারণে ইলিশ মাছ বেশি হয়, কিন্তু স্রোত নাই, ইলিশ মাছও জন্ম হইতে পারে না। ছোট বড় সব কারেন্ট দানা মূলতে বাদ করে দিলে আবার শাবক ইলিশ মাছ জৈবন দেশ হয়তো আমরা ফাইতাম। অন্যান্য বছরের তুলনায় এবার মাছ কম, গত বছরও কম হয়েছে, কিন্তু তার চেয়েও বেশি কম এই বছর। আর এই কম হওয়ার কারণে আসলে ব্যবসায়িকরাও অনেক সমস্যার মধ্যে আছে। পরিসংখ্যান বলছে, গত 2 বছরে দেশে ইলিশের উৎপাদন কমেছে 42,000 মেট্রিক টন। তবে জেলা মৎস্য কর্মকর্তার দাবি, বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও ইলিশ সম্পদের উন্নয়নে বিশাল নদী অঞ্চলে কাজ করছেন তারা। আমাদের অভিযান আমরা প্রতিনিয়ত চলমান রেখেছি। কিছু বিচ্ছিন্ন ঘটনা যেগুলো জেলে মানে না, তাদেরকে তো আমরা অভিযানকালীন সময় মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ধরে নিয়ে আসা এবং তাদের শাস্তি দেওয়া হয়। এদিকে সংকটের প্রকৃত কারণ অনুসন্ধানে এরই মধ্যে কাজ শুরু করেছে 5 সদস্যের একটি বিশেষজ্ঞ দল। গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জ, অর্থাৎ কিছু তাপমাত্রা বৃদ্ধি, পানি প্রবাহ কমে যাওয়া এবং লবণাক্ততা ধেয়ে আসা, সিলটেশন, বালু উত্তোলন, তাদের মাইগ্রেটরি রুট বাধাগ্রস্ত হচ্ছে। জেলার মেঘনা ও পদ্মা নদীতে ইলিশ সহ বিভিন্ন মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় 250,000 জেলে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। রাজবাড়ী প্রধান ডাকঘরে শতাধিক গ্রাহকের প্রায় 1 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। লেটার রাইটার শিহাব মৃধার দিকে অভিযোগের তীর। ভুক্তভোগীদের দাবি, এই ঘটনায় তৎকালীন পোস্টমাস্টার সহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা কর্মচারীরও যোগসাজশ ছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিদায়ী পোস্টমাস্টার। এই ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করেছে ডাক বিভাগ। ভবিষ্যতের কথা চিন্তা করে 2 লাখ টাকার সঞ্চয়পত্র কিনতে গিয়েছিলেন রাজবাড়ীর হালিমা বেগম। কিন্তু সার্ভার জটিলতার অজুহাতে একটি রসিদ দিয়ে টাকা জমা রাখেন লেটার রাইটার শিহাব মৃধা। 3 মাস ঘোরানোর পর হালিমা বেগম জানতে পারে জমা দেয়া অর্থ ডাকঘরের হিসাবে ঢোকেনি। পুরো টাকা নিয়েই চম্পট দিয়েছে শিহাব মৃধা। শুধু হালিমা নয়, এমন প্রতারণার শিকার রাজবাড়ীর প্রধান ডাকঘরের অন্তত 60 জন গ্রাহক। তাদের অভিযোগ, তৎকালীন পোস্টমাস্টার সহ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর যোগসাজশ ছাড়া অর্থ আত্মসাৎ সম্ভব নয়। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দ্রুত আমানতের টাকা ফেরতের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। 50,000 টাকা রাখছি, শিহাব বলছে যে সবকিছু কমপ্লিট, 2 সপ্তাহ পরে এসে বই নিয়ে যাবেন। পরে 2 সপ্তাহ পরে ফোন দিয়ে যোগাযোগে পাইনি। কাউন্টার থেকে বলবে যে টাকাটা এখানে জমা দিয়ে আর কাগজপত্র সবকিছু ওখানে দেন, ও করে দিবে। তাহলে তো এখানে তো আমার মনে হচ্ছে যে তাহলে তো এখানে এরা জড়িত। আমরা বাসায় রাখতে পারি না, সরকারি জায়গায় রাখতে পারি না, আমরা টাকাটা রাখবো কোথায়? কর্তৃপক্ষ যদি যথাযথ পদক্ষেপ নিত বা তারা যদি একটু অ্যালার্ট থাকতো, তাহলে এ ধরনের দুর্ঘটনা হতো না। ঘটনা জানাজানি হলে গত 12 জুলাই কুষ্টিয়া বিভাগীয় ডাক কার্যালয়ের কর্মকর্তারা তদন্তে গিয়ে অভিযুক্ত শিহাবকে ডাকঘরে পেলেও তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেনি। এরপর থেকে আত্মগোপনে শিহাব। তার ছোট ভাই মাহবুব মৃধার দাবি, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনা হোক। এই ঘটনাটার মূলত আসলে ওই শুনতেছি যে এই সব ঘটনা ঘটছে পোস্ট অফিসে। তো এই ঘটনা যদি ও বা ওরা কারা কারা ঘটাইছে, ওর সাথে জড়িত কারা বা ও একলা জড়িত কিনা, এসব তদন্ত সবার বিচার হোক। যারা এইসব কাজের সাথে জড়িত সবার বিচার হোক। আমিও চাই সবারই বিচার হোক। তৎকালীন পোস্টমাস্টারের দাবি, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। আর বর্তমান পোস্টমাস্টার বলছে, তিনি যোগদানের পর অর্থ আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। আমি তো 2 দায়িত্বে কাজ করতাম, তো আমরা তো আমার কাছে যেগুলো আছে আমি সেগুলো সই করে কাউন্টারের নাম্বার হলে টাকা পয়সা ক্লিয়ার করে বই দিয়ে দিয়েছি।
এইটুকু জানি। আর উনি যে বাড়িতে কি করেছে এইটা আমার জানা নেই। পরবর্তীতে আমরা যখন এটা উদ্ঘাটন করতে পেরেছি, তারপর থেকে সে আর অফিসে আসছে না, তার ফোন বন্ধ, তাকে আর পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি। ঘটনার পর কুষ্টিয়ার ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় এবং খুলনা সার্কেল পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আত্মসাৎ হওয়া টাকার সার্বিক তথ্য উদ্ঘাটনের নির্দেশনা দেওয়া হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।